তিরুপতি লাড্ডু প্রসাদে ভেজালের অভিযোগের বিষয়ে একটি স্বাধীন সিট তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট এই ঘটনা তদন্তের জন্য একটি সিট গঠন করেছে। সিবিআইয়ের অধিকর্তার ওপর নজর রাখবেন। সিটিতে থাকবেন সিবিআইয়ের 2 জন, রাজ্য পুলিশের 2 জন এবং FSSAI এর 1 জন আধিকারিক। রাজ্য সরকার গঠিত সিটের পরিবর্তে এই নতুন সিট তদন্ত করবে। বিচারপতি গাভাই এবং কেবি বিশ্বনাথের একটি বেঞ্চ বলেছে যে আদালত চায় না যে বিষয়টি রাজনৈতিক নাটকে পরিণত হোক। বিষয়টি কোটি কোটি মানুষের বিশ্বাসের সঙ্গে সম্পর্কিত, তাই আদালত এই বিষয়ে একটি স্বাধীন সিট তদন্তের নির্দেশ দিচ্ছে। প্রসঙ্গত আগের শুনানিতে সেপ্টেম্বরের প্রতিবেদনটি দেখার পর সুপ্রিম কোর্ট বলেছিল যে লাড্ডু প্রসাদে কথিত ভেজাল ঘি ব্যবহার করা হয়েছিল কিনা তা স্পষ্ট নয়। মন্দির কর্তৃপক্ষকে এই বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়। বিজেপি নেতা সুব্রমণ্যম স্বামীর দায়ের করা এক আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে নির্দেশ দেয়। আবেদনে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে একটি কমিটি গঠন এবং মন্দিরে প্রসাদের গুণমান নিয়ে অভ্যন্তরীণ তদন্ত চেয়ে আবেদন করা হয়েছিল। গুজরাটের সোমনাথ মন্দিরে আশেপাশে বুলডোজার প্রক্রিয়া রদ করা আবেদনের ছাড়া দিল না সুপ্রিম কোর্ট। শুক্রবার সোমনাথ মন্দিরের কাছে মুসলিম সম্প্রদায়ের বাড়ি ও ধর্মীয় স্থানগুলিতে বুলডোজার প্রক্রিয়ার বিরুদ্ধে আদালতে একটি পিটিশনের শুনানি হয়। আবেদনে বলা হয় সুপ্রিম কোর্টে 17 সেপ্টেম্বরের আদেশ অমান্য করে বুলডোজার প্রক্রিয়া চালানো হয়েছে। আবেদনে গির সোমনাথের কালেক্টর এবং অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছিল। তবে আজ সুপ্রিম কোর্ট বুলডোজার অ্যাকশনে স্থগিতাদেশ দিতে অস্বীকার করে রাজ্য সরকারকে জবাব দাখিল করার নির্দেশ দিল। বিচারপতি GS গাভাই এবং কেবি বিশ্বনাথের বেঞ্চ বুলডোজার অ্যাকশনে স্থগিতাদেশ দিতে অস্বীকার করে। আদালতের তরফে বলা হয় যে যদি আদালত জানতে পারে যে কর্তৃপক্ষ আদেশ অমান্য করেছে, তবে তাদের কেবল কারাগারে পাঠানো হবে না, পূর্বের স্থিতাবস্থা পুনরুদ্ধারের নির্দেশও দেওয়া হবে। এদিন সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে বলেছিলেন যে 2023 সালেই দখল অপসারণের পদক্ষেপ শুরু হয়েছিল এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে পূর্ব নোটিশ দিয়ে আইনি প্রক্রিয়া অনুসরণ করার সুযোগ দেওয়া হয়েছিল। মামলা পরবর্তী হবে 16 অক্টোবর। এমসিডির স্থায়ী কমিটির নির্বাচনে দিল্লির উপরাজ্যপালের হস্তক্ষেপ নিয়ে শুক্রবার একটি নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। আদালত 2 সপ্তাহের মধ্যে উপরাজ্যপালের কার্যালয়ের কাছ থেকে জবাব চেয়েছে। জিজ্ঞাসা করেছে যে তিনি কেন নির্বাচনের প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেছেন। বিষয়টি এমসিডি স্ট্যান্ডিং কমিটির 6 সদস্যের নির্বাচনের সঙ্গে সম্পর্কিত, যার উপর আম আদমি পার্টির মেয়র শৈলী ওবেরয় উপরাজ্যপালের হস্তক্ষেপকে অসাংবিধানিক এবং ডিএমএসসি আইনের লঙ্ঘন বলে অভিহিত করে একটি পিটিশন দায়ের করেছেন। বিচারপতি PS নরসিংহ এবং আর মহাদেবনের বেঞ্চ বলেছে যে ডিএমসি আইনের 487 ধারার অধীনে প্রদত্ত উপরাজ্যপালের ক্ষমতা শুধুমাত্র কার্যনির্বাহী বিষয়ের মধ্যে সীমাবদ্ধ। সংসদের কার্যক্রমে তারা হস্তক্ষেপ করতে পারে না। আদালত প্রশ্ন তুলেছে, মেয়রের অনুপস্থিতিতে এত তাড়াতাড়ি নির্বাচন অনুষ্ঠানের কি প্রয়োজন ছিল? সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে যে উপরাজ্যপাল যদি আরও নির্বাচন করানোর চেষ্টা করেন তবে আদালত ব্যবস্থা নেবে। বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করার আবেদনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে হলফনামা দাখিল করল কেন্দ্রীয় সরকার। বর্তমান আইন অনুযায়ী স্ত্রীর সম্মতি ছাড়া যৌন সম্পর্কে বাধ্য করা হলেও কোনো স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা করতে পারে না। আইন অনুযায়ী স্বামীকে দেওয়া এই ছাড়কে কেন্দ্র সরকার সমর্থন করেছে। তবে সরকার জোর দিয়ে বলেছে যে এর অর্থ এই নয় যে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে স্ত্রীর ইচ্ছার কোনো গুরুত্ব নেই। স্ত্রীর সম্মতি ছাড়াই জোরপূর্বক কোনো সম্পর্কে প্রবেশ করলে স্বামীকে শাস্তি দেওয়ার জন্য ইতিমধ্যে একটি বিকল্প আইনি বিধান রয়েছে। এমন পরিস্থিতিতে স্বামীর বিরুদ্ধে মহিলারা গার্হস্থ্য হিংসার আইন সম্পর্কিত বিভিন্ন বিধানের অধীনে মামলা করতে পারে, কিন্তু এই পরিস্থিতিকে ধর্ষণের সঙ্গে তুলনা করা যায় না। বৈবাহিক সম্পর্ক এবং অবৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে শাস্তি একই হতে পারে না। শুক্রবার দিল্লির আবগারি কেলেঙ্কারি সংক্রান্ত সিবিআই মামলা শুনানি হলো দিল্লির রাউজ এভিনিউ আদালতে। শুনানি শুরুতে অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া এবং BRS নেতা কে কবিতা সহ কয়েকজন অভিযুক্ত নাম ডাকা হয়। আজ আবগারি কেলেঙ্কারির সমস্ত অভিযুক্তরা সিবিআই মামলায় উপস্থিত ছিলেন এবং এই সমস্ত অভিযুক্তরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাউজ এভিনিউ আদালতে বিচারক কাবেরী বাওয়েজার সামনে হাজির হন। এদিন আদালতে দিল্লির প্রাক্তন সিএম অরবিন্দ কেজরিওয়াল, প্রাক্তন ডেপুটি সিএম মনীষ সিসোদিয়া, BRS নেতা কে কবিতা, অমিত অরোরা, সমীর মহেন্দ্র, বিজয় নাইয়ার, অমনদীপ সিং ভল্ল, অর্জুন পান্ডে এবং অরুণ পিল্লাইয়ের উপস্থিতি ছিল। শুনানি চলাকালীন অভিযুক্তরা তাদের বাজেয়াপ্ত মোবাইল ফোন ফেরত পাওয়ার আবেদন জানিয়েছে। তারা একটি আবেদন দাখিল করেছে যাতে তাদের মোবাইল ফোন তাদের ফেরত দেওয়া হয়। অন্যদিকে সিবিআই এর পক্ষ থেকে বিরোধিতা করা হয়। মামলার পরবর্তী শুনানি হবে 19 অক্টোবর।